রূপকথায় যা শুনেছ সব ভুলে যাও। কিয়েভের রুশ শুধু সিংহাসনে বসা রাজাদের নিয়েছিল না, বরং ছিল লক্ষ লক্ষ সাধারণ মানুষের জীবন, যারা প্রতিদিন টিকে থাকার লড়াই করত। জানালাবিহীন কুঁড়েঘর, ঋতুভিত্তিক খাবারের সপ্তাহান্তে স্নানাগার, এটাই ছিল বাস্তবতা। এখানে কোনো নির্দিষ্ট বেতন বা ছুটির দিন ছিল না, কিন্তু ছিল এক সম্প্রদায় চুল্লিয়ার এই ধারণা যে একলা কারো পক্ষে জয়ী হওয়া সম্ভব নয়। মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করত, আর শীতে তারা বেঁচে থাকত মজুত করা খাবার, শুকনো মাছ এবং পারস্পরিক সাহায্যের উপর নির্ভর করে। এটা কোনো স্বর্ণযুগ ছিল না, কিন্তু মানুষ ঠিকই মানিয়ে চলত। কিয়েভ প্রধান হলেও নদী ও খেয়াঘাটের অন্যান্য শহরও গুরুত্বপূর্ণ। পানীয়, বাণিজ্য ও সহজ যাতায়াতের জন্য মানুষ জলের কাছে বসতি গড়ত। শহরের ভেতরে বাজার, কারিগর, গির্জারাজ, প্রাসাদ, বাইরে কৃষিজমি ও তৃণভূমি বেষ্টিত গ্রাম। শহর গ্রাম পরস্পর নির্ভরশীল। গ্রাম ছাড়া শহর অচল, শহর ছাড়া পণ্য বেচাকেনা অসম্ভব। নদী পথ, যারা খরস্রোত ও সেতু নিয়ন্ত্রণ করত, তারা পণ্য ও মানুষ উভয়কেই শাসন করত। আমরা সেই জীবন সম্পর্কে অনেক কিছু জানি পুরনো নথি ও মাটি খুঁড়ে পাওয়া জিনিস থেকে। ভূর্জপত্রে লেখা চিঠি, পুরনো মাটির পাত্র, ভাঙা কুঠার, এসবই যে কোনো বইয়ের চেয়ে বেশি কথা বলে। কোথাও ছাই পাওয়া গেলে বোঝা যায় সেখানে আগুন লেগেছিল, কোথাও খেলনা বা জুতো পেলে বোঝা যায় সেখানে একটি পরিবার বাস করত। এমনকি শিশুদের চিঠির ভুলগুলো রয়ে গেছে, সেগুলো থেকে বোঝা যায় তারা লিপ্ত, ঝগড়া তাপস করত। সুতরাং রুশের ইতিহাস কোনো কাল্পনিক বীরদের নয়, আমাদেরই মতো সাধারণ মানুষের গল্প। সবকিছু সহজভাবে বিভক্ত ছিল। সবার উপরে ছিল রাজা ও তার অনুচর, রাজাদের হাতে ছিল ক্ষমতা, অর্থ ও অস্ত্র। এরপর ধনী ব্যক্তিরা, বণিকেরা এবং গির্জার সেবকরা। তারপর সাধারণ কৃষকরা, যারা সবকিছুর ভার বহন করত। নির্ভরশীলরাও ছিল, যারা বিপদে পড়ত, দেনায় ডুবে যেত বা ভুল স্থানে জন্মাত। এছাড়াও ছিল খোলো পড়া প্রায় দাসদের মতোই। কখনো কখনো উপরে ওঠা সম্ভব ছিল যদি ভাগ্য সহায় হতো, আবার কখনো উল্টোটা, ফসলহানি, ঋণ আর স্বাধীনতা হারাত। সবকিছু নির্ভর করত সম্প্রদায় ও ভাগ্যের উপর। দাসদের জীবন পালানো বা স্বাধীনতার জন্য ছিল না, তাদের কেনা বেচা বা বিনিময় করা যেত। কেউ ঋণের দায়ে, কেউ জন্মসূত্রে, আবার কেউ অপরাধের কারণে দাসত্বে আসত। তারা মালিকদের রান্নাঘরে, মাঠে, কর্মশালায় কাজ করত। তবে তাদেরও একটি সুযোগ ছিল, ঋণ শোধ করে নিজেদের কিনে অথবা মুক্তি পেয়ে স্বাধীন হওয়ার। মূল বিষয় ছিল একজন ভালো মালিকের হাতে পড়া, আর যদি তা না হতো তবে তুমি যা কিছু করো তার কিছুই তোমার নয়। স্বাধীনতা ছিল শূন্য। সবকিছু মাটি আর আবহাওয়ার উপর নির্ভর করত। বসন্তে লাঙল দেওয়া, গ্রীষ্মে ঘাস ও খড়শরতে সংগ্রহ, শীতে অপেক্ষা। রায়োচ বোনা, হতমধু সংগ্রহ করা, হতবেরি শুকানো, হতমাছ ধুমায়িত করা হতো। বন মাশরুম ও শিকারের মাংস দিতাবার ধ্বংসও করতে পারত। আগুন, বন্য প্রাণী, তুষারপাত। শীতের জন্য মজুত করা হতো খাবার, কাঠ, খড়। যদি প্রস্তুত না করা হতো কেউ বাঁচাতে পারত না। প্রকৃতি কোনো সজ্জা নয়, বরং জীবনের প্রধান উপাদান। শহরে জীবন সরগরম ছিল। হাতুড়ি বাজছে, ব্যবসায়ীরা তর্ক করছে, চুল্লি ধোঁয়াচ্ছে, কামাররা লোহা পেটাচ্ছে, কুমোররা মাটি গড়ছে, মুচিরা জুতো সেলাই করছে। হাটে ছিল মধু, মাছ, নুন, কাপড়, গয়না। টাকা সবসময় ছিল না, বেশিরভাগ সময় বিনিময় হতো। বণিকরা জানত কোথায় ও কখন ব্যবসা করতে হবে এবং কার সাথে ব্যবসা না করাই ভালো। সবকিছু চুক্তি, রাস্তা ও সেতুর উপর নির্ভর করত। যে বাজার নিয়ন্ত্রণ করে সে ধনী হয়। বাড়ি ছিল কাঠের কুঁড়ে ঘর, ভিতরে ছিল উনুন, বেঞ্চ, সিন্দুক, তাক। কোণে ছিল প্রতিমা, উনুনই ছিল সব, তাতে রান্না হতো, ঘুমো হতো। খাবার ছিল সাধারণ, পরিজ, বাঁধাকপির স্যুপ, রুটি, মাছ। মাংস কালে ভদ্রে, দুধের জিনিস ঋতুভেদে খাওয়া হতো। কোয়াস পান করত, শুকনো ফল, ক্ষেত বাঁধাকপি লবণাক্ত করত। সব কিছু মজুত করে রাখা হতো। স্বাস্থ্যবিধি ছিল স্নান ও পরিষ্কার বাসন, আর তাই বেঁচে থাকা যেত। নারীরা নিষ্ক্রিয় থাকতেন না, তারা রান্না করতেন, কাপড় বুনতেন, পশুপালন করতেন এবং ঘর ও বাচ্চাদের দেখাশোনা করতেন।
দরিদ্র পরিবারগুলোতে তারা পুরুষের সাথে সমানতালে কাজ করতেন, ধনী পরিবারে তারা গৃহস্থালী পরিচালনা করতেন এবং ব্যবসায়িক বিষয়েও অংশ নিতে পারতেন। বিবাহ ছিল একটি চুক্তি ও বন্ধন, প্রথম দেখায় প্রেম নয়। বিবাহ বিচ্ছেদ বিরল হলেও সম্ভব ছিল। নারীদের সম্পত্তি থাকতে পারত এবং এমনকি তারা বিষয়াদিতে প্রভাবও ফেলতে পারতেন, বিশেষ করে বিধবা হলে। তবে সামগ্রিকভাবে তাদের দায়িত্ব ছিল বিশাল আর অধিকার ছিল সামান্য। শৈশব থেকেই নানা কাজে হাত দিত তারা, পশুপালন, বহন, ঝাড়ু দেওয়া সহ। ছেলেরা শিখত যুদ্ধ বা কারিগরি, মেয়েরা সেলাই ও রান্নাবান্না। শহরে পড়ালেখা শেখাতেন পুরোহিত বা মঠগুলো। অক্ষর জ্ঞানীরা ব্যবসা চালাত, চিঠি লিখত এবং ধর্মীয় গ্রন্থ পাঠ করত। এটি বিরল হলেও অসম্ভব ছিল না। এমনকি কিছু শিশু বাবা মা ও বন্ধুদের কাছে বার্চ ছালের নোটও লিখত। এভাবেই তারা জীবনযাপন করত, পোর্টফোলিওহীন তবে দায়িত্বপূর্ণ। রুশ ব্যাপটিজমের আগে মানুষ প্রকৃতির শক্তি, সূর্য, জল ও আত্মায় বিশ্বাস করত। এরপর খ্রিস্ট ধর্মের আগমন ঘটে, মন্দির, উপবাস, সাধুসন্ত নিয়ে। তবে মাসলে, নিত, সাকুপালা, কলিয়াদকির মতো পুরনো প্রথাগুলো লুপ্ত হয়নি। বিশ্বাস ছিল জীবনের অবিচ্ছেদ্য অংশ, কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। উৎসব মানে শুধু প্রার্থনা নয়, বরং আনন্দ, গান, খেলা ও নাচের মাধ্যমে। গির্জা সবকিছুকে সুসংহত করার চেষ্টা করলেও সাধারণ মানুষ নিজেদের মতো করে জীবনযাপন করত। দুটোই সহাবস্থান করত মানুষের মনে এবং পঞ্জিকায়। অসুস্থ হলে শিকড়মধু বা বাষ্প স্নান করে চিকিৎসা করো। দাঁত ব্যথা করলে কাত মুখে রাখো। কেটে গেলে রজন দিয়ে ঢেকে দাও। ধাত্রী প্রসব করাতো আর কবিরাজ ভেষজ দিয়ে চিকিৎসা করত। কখনো উপকার হতো, কখনো হতো না। গড় আয়ু ছিল প্রায় 30 বছর, তবে এর কারণ ছিল শিশুরা প্রায়শই মারা যেত। যারা প্রাপ্তবয়স্কতা পর্যন্ত বাঁচত তারা দীর্ঘজীবী হতে পারত। চিকিৎসা পদ্ধতি ছিল আদিম, কিন্তু তারা নিজেদের সাধ্যমতো চেষ্টা করত। আইন ছিল, চুরি বা আঘাত করলে অর্থদণ্ড, খুনের জন্য বিশাল মূল্য দিতে হতো। প্রায় সবকিছুর জন্যই ছিল জরিমানা। বিচার হতো ভিন্নভাবে, কেউ নিয়মে, কেউ ক্ষমতার জোরে। সাক্ষীস্পথ, এমনকি কখনো কখনো পরীক্ষাও ছিল। জেলখানা প্রায় ছিল না, বেশিরভাগ ক্ষেত্রেই মীমাংসা চলত। মূল বিষয় ছিল পরিবার যেন প্রতিশোধ না নেয় ও মামলা মিটে যায়। সম্প্রদায় শান্তি স্থাপন শাস্তির চেয়ে জরুরি ছিল। প্রত্যেকেই দিত টাকাপসম, মাছ, মধু দিয়ে, অথবা কাজ করত, সেতু গর্ত, রাস্তা পরিষ্কার করত, অভিযানে যেত। আগে রাজারা নিজেরাই সংগ্রহ করত, অঞ্চল ঘুরে বেড়াত। পরে তারা সংগ্রহকারী নিযুক্ত করতে শুরু করল। নানাভাবে দিত, কিন্তু সবাইকে দিত। যদি খুব বেশি চাপ দেওয়া হতো, জনগণ অন্য রাজার কাছে চলে যেতে পারত। তাই বুদ্ধিমান রাজারা ভারসাম্য বজায় রাখত, বাঁচতে না দিলে সব হারাবে। মূল শক্তি ছিল দ্রুজিনা, অভিজ্ঞ অস্ত্রধারী ও রাজার অনুগত বাহিনী। তাদের অস্ত্র তলোয়ার, কুঠার, ধনুক, বর্ম। অভিযান হতো কর, বাণিজ্য ও প্রতিরক্ষার জন্য। শান্তি লাভজনক হলে যুদ্ধ প্রয়োজনে। বাণিজ্যিক পথপারাপার ও দুর্গগুলোর জন্য চলত লড়াই। মানুষ কষ্ট পেত, কিন্তু সুরক্ষা ছাড়া বাঁচা অসম্ভব। সাফল্য বীরত্ব নয়, সুসংগঠন ও সঠিক সময়ের ফল। রাজার ভোজ, উপহার ও তিথি, বিতর্ক ও সিদ্ধান্ত ছিল। ক্ষমতা, সেনা, বিচার সবই তার, তবে বাড়াবাড়ি করলে সবাই ছেড়ে যেত। দরবার ছিল ক্ষমতার মূল, যেখানে স্থির হতো কে লড়বে, কে কত দেবে, কে কাকে বিয়ে করবে। পোশাক, খাবার, বাসন দিয়ে ধন সম্পদ দেখানো হতো। তবে সবকিছু আনুগত্য নির্ভর ছিল। অনুগত না হলে সোনাও রক্ষা করত না। পোশাক আবহাওয়া ও সামর্থ্য অনুযায়ী হতো। পুরুষরা পরত, শার্ট, প্যান্ট ও কোমরবন্ধ। নারীরা লম্বা পোশাক ও আচ্ছাদন। শীতে পশম, গ্রীষ্মে লিনেন। জুতো ছিল চামড়ার বা তন্তুর তৈরি। বাড়তি অর্থ থাকলে আংটি, মালাদুলের মতো অলংকার পরা হতো। ধনীদের ছিল উজ্জ্বল কাপড়, দরিদ্রদের ধূসর ও সাধারণ। পোশাক দেখেই সঙ্গে সঙ্গে বোঝা যেত কে তুমি আর কোথা থেকে এসেছ। নদীরাই ছিল প্রধান পথ। নৌকা, কাফেলা আর স্থলপথে পণ্য টেনে যাতায়াত চলত। সবকিছুর বাণিজ্য চলত। মধু, পশম, মাছ, কাপড়, ধাতুল, বন, পেত, মদ, গহনাম, শলা, কাঁচ। বণিকরা জলের গতি, প্রকৃতি, বিপজ্জনক স্থান এবং কার সাথে লেনদেন করা যাবে সে সম্পর্কে জানত। বাণিজ্য শুধু পণ্য নিয়েই ছিল না, ছিল ধারণা নিয়েও।
এর মাধ্যমে কেবল জিনিসপত্রই নয়, অভ্যাস, রীতিনীতি ও শব্দও ছড়িয়ে পড়ত। সবাই ইলিয়া মুরোমেটস দোব্রিনিয়া আলোসাকে জানে। এগুলো সার্থক বাইলিনা রূপকথা, যেখানে শক্তি, সম্মান ও দুর্বলদের রক্ষা করার কথা আছে। এর পেছনে আছে বাস্তব মানুষ শহর সংঘাত। বিজ্ঞানীরা কবর ও নথি খুঁজে পেলেও আসল হলো এর চেতনা। মানুষ বীরদের নিজেদের পাশে দেখতে চাইত, তারা ছিল কি ছিল না তা গুরুত্বপূর্ণ নয়, মূল কথা হলো তারা অনুপ্রেরণা যোগাত। পূর্ব দিক থেকে শত্রুরা এলো, শহর পুড়িয়ে দিল, মানুষকে ধরে নিয়ে গেল, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিল। কিয়েভ জনশূন্য হয়ে পড়ল। জীবন উত্তর দিকে অন্য শহরগুলিতে সরে গেল, কিন্তু ঐতিহ্যগুলো রয়ে গেল। লেখারীতি, নীতিখা, বার, কারুশিল্প, উৎসব, এই সব কিছুই এগিয়ে চলল। রুশ হারিয়ে যায়নি, সেটি কেবল পরিবর্তিত হয়েছিল। আর স্মৃতি রয়ে গেল মাটিতে, কথায় এবং আমাদের মধ্যেও। যদি আপনার ভালো লেগে থাকেন পর্ব মিস না করতে সাবস্ক্রাইব করুন। আমাদের কাছে সবকিছু সংক্ষিপ্ত এবং কাজের কথা।